আজকের অনলাইন ক্লাসে তোমাদের আলোচনার অধ্যায় কবি শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি। কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি। আমি এই কবিতাটা একবার পড়ব, তোমরা মন দিয়ে শুনবে। আয় আরও বেঁধে বেঁধে থাকি। কবি শঙ্খ ঘোষ। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাদ, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরও বেঁধে বেঁধে থাকি। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। আমরা ভিখারি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। আচ্ছা, এবারে বলো তো, যে ভিডিওটা তোমাদের জন্য তৈরি করে দিয়েছি সেই ভিডিওতে আমি এই কবিতার বিষয়টাকে ছবির মধ্য দিয়ে যতটা ফুটিয়ে তুলতে পেরেছি, তাতে কি তোমাদের উপকার হয়েছে? মানে পুরোটা না হলেও কিছুটা কি তোমরা বুঝতে পেরেছো? মানে এই কবিতার যে বিষয়, এই কবিতার যে মূল ভাব, এই কবিতা ঠিক কী ইঙ্গিত করছে, এই কবিতার মাধ্যমে কোন অর্থটাকে প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে, কিছুটা হলে কি বোঝা গেছে? গুড। যাই হোক, তাহলে আমার চেষ্টাটা সার্থক। আর কোথাও কোথাও যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটা হয়তো এই কবিতার অর্থ অনুসারে পুরোপুরি মিল খায়নি, কিন্তু ছবিতে যা ধরা হয়েছে এই কবিতার বিষয়বস্তু আমার মনে হয় প্রত্যেকেরই অল্প বিস্তর বোঝা হয়ে গেছে। কিন্তু কবিতাটা ঠিক কোন প্রেক্ষাপটে রচনা করা হয়েছে সেটা এই কবিতাতে সেইভাবে বলা হয়নি। কবিতার প্রেক্ষাপট, কবিতা ঠিক কোন সময়ে, সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা হয়নি। তবে সামগ্রিকভাবে কোন অর্থ প্রকাশ করা হচ্ছে সেটা পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। এবং এই কবিতার মধ্য দিয়ে কবি যে আশাবাদ ব্যক্ত করেছেন, কবির যে আশাবাদ ব্যক্ত হয়েছে, সেটা আমরা বুঝতে পারছি। কবি কি বলতে চাইছেন, এই কবিতার শিক্ষণীয় দিক কি, এই কবিতা আমাদের জীবনে কতখানি দরকার, আমাদের জীবনে এর গুরুত্বটা কোথায়, এটা কিন্তু আমরা উপলব্ধি করেইছি অনেকে। আগে কবি পরিচিতিটা পড়ব। তোমাদের বইতেই কবি পরিচিতি দেওয়া আছে কবিতার শেষাংশে। যাদের কাছে বই আছে তারা ফলো করো, বাদবাকিরা শোনো। কবি শঙ্খ ঘোষের জন্ম 1932 খ্রিস্টাব্দে, অধুনা বাংলাদেশের বরিশালে।
আধুনিক বাংলা সাহিত্যের একজন প্রধান কবি, প্রাবন্ধিক, অধ্যাপক। তিনি আবার ঔপন্যাসিকও। পড়াশোনা করেছেন প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তার প্রথম কাব্যগ্রন্থ দিনগুলি রাতগুলি, নিহিত পাতাল ছায়া, বাবরের প্রার্থনা, পাঁজরে দাঁড়ের শব্দ, জলই পাষাণ হয়ে আছে, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, মূর্খ বড় সামাজিক নয়, ধুম লেগেছে হৃদ কোমলে, গোটা দেশ জোড়া জৌঘর, প্রতি প্রশ্নে কেঁপে ওঠে ভিটে, হাসি খুশি মুখে সর্বনাশ ইত্যাদি। ছোটদের জন্য লিখেছেন ছোট্ট একটা স্কুল, অল্প বয়স কল্প বয়স, সকালবেলার আলো, সুপুরি বনের শাড়ি, শহর পথের ধুলো ইত্যাদি। কুন্তক ছদ্মনামে লিখেছেন শব্দ নিয়ে খেলা ও কথা নিয়ে খেলা। প্রবন্ধের বই হিসেবে কালের মাত্রা ও রবীন্দ্রনাটক, ছন্দময় জীবন, ভিন্ন রুচির অধিকার, এই শহরের রাখাল, ঐতিহ্যের বিস্তার, এ আমির আবরণ, ছন্দের বারান্দা ইত্যাদি উল্লেখযোগ্য। কবির প্রাপ্ত নানা পুরস্কারের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য সাহিত্য অকাদেমি পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, কবির সম্মান, সরস্বতী সম্মান ও পদ্মভূষণ। কবিতার মূল গ্রন্থের নাম কি কারো জানা আছে? বলো। জলই পাষাণ হয়ে আছে। জলই পাষাণ হয়ে আছে, জলই পাষাণ হয়ে আছে। লিখে নাও পারলে বইতে কবিতার উপরে লিখে নাও, যাতে বারবার চোখে পড়ে। জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থ। প্রকাশকাল জানা আছে? 2004 খ্রিস্টাব্দে প্রকাশ। তাহলে কবির জন্মসাল দেওয়া আছে, কবির মৃত্যুর সাল দেওয়া নেই। তাহলে হ্যাঁ, তাহলে পরিষ্কার বুঝতে পারছো কি? হ্যাঁ, যারা একটু চর্চা করে, যারা একটু সাহিত্য নিয়ে কবিতা নিয়ে একটু পড়াশোনা করে, যারা খোঁজ খবর রাখে, তারা সবাই জানো যে কবি শঙ্খ ঘোষ জীবিত, তবে বয়স্ক, কিন্তু তিনি আজও সমানভাবে সাবলীলভাবে লিখে চলেছেন। কবি শঙ্খ ঘোষ, এই কবি পরিচিতিতে দেখলে কবির ছদ্মনাম বলো। ছদ্মনাম কি? কুন্তক। কুন্তক ছদ্মনামে লিখেছেন। কুন্তক, হ্যাঁ, মনে রাখবে, কুন্তক ছদ্মনামে কবি লিখেছেন, ছদ্মনাম কুন্তক। আর শঙ্খ ঘোষের আসল নাম জানো? চিত্তপ্রিয় ঘোষ। চিত্তপ্রিয় ঘোষ। কবি শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি। কবি, এর আগে তোমাদের অনেকবার আমি আলোচনা করেছি, কবি মানে সাহিত্যিক। এই কবি সাহিত্যিকদের সমাজের প্রতি একটি অতিরিক্ত দায়িত্ব, অতিরিক্ত কর্তব্য রয়েছে। মানুষ হিসেবে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব কর্তব্য রয়েছে আমাদের দেশের প্রতি, আমাদের সমাজের প্রতি, সমাজ সভ্যতার প্রতি। মানুষ হিসেবে এই দায়িত্ব আমাদের প্রত্যেকেরই, নাগরিক হিসেবে এই দায়িত্ব আমাদের প্রত্যেকেরই। কবিও নাগরিক, এদেশের অধিবাসী, কবি মানুষ। তার মানে একজন মানুষ হিসেবে, একজন আদর্শ দেশের অধিবাসী হিসেবে, নাগরিক হিসেবে তিনি তার দায়িত্ব, তার কর্তব্য সম্পর্কে ওয়াকিবহাল। কিন্তু যেহেতু তিনি একজন কবি সাহিত্যিক, তাই তার দায়িত্ব কর্তব্য যেন অনেক বেশি, আমাদের থেকে অনেক বেশি তার দায়িত্ব কর্তব্য সমাজের প্রতি, সমাজ সভ্যতার প্রতি, দেশের প্রতি, এই পৃথিবীর প্রতি। আবার কবি
নিজে অধ্যাপনার সঙ্গে যুক্ত ছিলেন, বহু কলেজে তিনি অধ্যাপনা করেছেন এবং শেষ অধ্যাপনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। তার মানে কবি একজন অধ্যাপক, একজন কবি সাহিত্যিক, একজন আদর্শ সমাজ সচেতন নাগরিক, কবি একজন মানবিক কবি। তার মানে এই সমস্ত সত্তা কবি শঙ্খ ঘোষের মধ্যে। একজন শিক্ষকের সত্তা মানে অধ্যাপকের সত্তা, একজন মানবিক মানুষ হিসেবে তার সত্তা, একজন সাহিত্যিকের সত্তা, সমাজ সচেতন একজন নাগরিকের সত্তা। এই সমস্ত কিছু নিয়ে যে মানুষটা আজ আমাদের সামনে উপস্থিত হয়েছেন, তার কবিতার মাধ্যমে, তার সাহিত্যের মাধ্যমে, সেই মানুষ নির্দিষ্ট কোনো একটা সময়ের মধ্যে, নির্দিষ্ট কোনো একটা জায়গা বা প্রদেশের মধ্যে সীমাবদ্ধ নন। সেই মানুষ আজ এই প্রাদেশিকতার গণ্ডি ছাড়িয়ে, নির্দিষ্ট সময়ের গণ্ডি ছাড়িয়ে, সীমানা ছাড়িয়ে আজ তিনি সারা বিশ্বময় ছড়িয়ে গেছেন। তার কবিতার মধ্যে যে মানবতার কথা আছে, সেই মানবতা আজ সারা বিশ্বে বড়ই অভাব। তার কবিতার মধ্যে যে সৌভ্রাতৃত্বের কথা রয়েছে, সেই সৌভ্রাতৃত্বের আজকের যথেষ্ট অভাব রয়েছে। আজকের সমাজ জুড়ে, আজকে পৃথিবী জুড়ে, সভ্যতা জুড়ে এক অস্থির পরিস্থিতি চলেছে। এই যে অস্থির পরিস্থিতি, এটা সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে, সমাজের সর্বস্তরে আজকের এক ভয়ঙ্কর অস্থির পরিস্থিতি। এবং এই অস্থির পরিস্থিতি যেটা আমাদের কাছে ঘোর সংকটজনক। আজকের আমরা মানে মানুষ বিপন্ন হতে চলেছি। আমরা আজকে বিপন্নতা অনুভব করছি। বেঁচে থাকতে গিয়ে আমাদের মনের মধ্যে একটা সংশয় কাজ করছে, একটা ভয় কাজ করছে, একটা আতঙ্ক কাজ করছে, একটা দোলাচলতা কাজ করছে যে আদৌ আমরা বেঁচে থাকতে পারবো কি না, আদৌ আমরা টিকে থাকতে পারবো কি না, আমরা এই অবস্থায় হারিয়ে যাব না তো, মারা যাব না তো। অর্থাৎ অস্তিত্ব সংকটে আজ আমরা পড়েছি। আর সেই অস্তিত্ব সংকট থেকে মুক্তির উপায় কি? টিকে থাকার জন্য, বেঁচে থাকার জন্য রাস্তা কি? এক ভয়ঙ্কর কঠিন পরিস্থিতির ভেতর দিয়ে চলেছি। যদিও এই কবিতাটা একটা নির্দিষ্ট সময়ের প্রেক্ষাপটে রচিত বা রচনা করা হয়েছে, কিন্তু ওই নির্দিষ্ট সময়, ওই নির্দিষ্ট এলাকা বা ওই নির্দিষ্ট জায়গাকে ছাড়িয়ে এই কবিতা আজকের সারা বিশ্বের কথা বলে। এই কবিতা আজকের সমস্ত দেশের কথা বলে। এই কবিতা সমস্ত মানুষের কথা বলে। সার্বিকভাবে এই কবিতা মানব সভ্যতার কথা বলে। যদি আমরা নির্দিষ্ট করে বলি, তো এই কবিতার নির্দিষ্ট প্রেক্ষাপট ঠিক কোন সময়ের এবং কাকে কেন্দ্র করে এবং কোন জায়গাকে কেন্দ্র করে? 1991 খ্রিস্টাব্দ। কোন শতাব্দী বলো? 20 শতক মানে বিংশ শতাব্দী। 1991 খ্রিস্টাব্দ মানে 20 শতক অর্থাৎ বিংশ শতাব্দী। এই বিংশ শতাব্দীর
এই যে শেষার্ধ, এই সময় থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে একটা অস্থির অস্তিত্ব সংকটের পরিস্থিতি তৈরি হয়েছিল। আজও কিন্তু তার রেশ চলছে, আজও কিন্তু তার প্রভাব প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেই মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপরে পড়েই চলেছে। এবং তার প্রভাবটা শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, তার প্রভাবটা আজকের বিশ্বময়, তার প্রভাবটা আজকের আমাদের দেশেও। 1991 সাল মধ্যপ্রাচ্যে, তোমরা জানো মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কোন সম্পদ রয়েছে, কোন সম্পদের জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সারা বিশ্বের সাম্রাজ্যবাদী শক্তি হানা দিয়েছিল বা হানা দিচ্ছে বারবার। বলো কোন সম্পদের কথা বলা হয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো, যে সম্পদে সমৃদ্ধ তারা? তৈলখনি, পেট্রোলিয়াম সম্পদ, তেলের খনি। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এত তেল সঞ্চিত রয়েছে যা সারা বিশ্বকে রাজ করতে পারে, সারা বিশ্বের উপরে তারা কর্তৃত্ব বা আধিপত্য বা নিয়ন্ত্রণ করতে পারে। আজকে দেখো এই পেট্রোলিয়াম সম্পদ, এই তৈল সম্পদ ছাড়া সারা বিশ্ব কিন্তু প্রায় অচল। কি এটা তো মানো নাকি? হ্যাঁ স্যার। আজকের এই পেট্রোলিয়াম সম্পদের পাশাপাশি অপ্রচলিত কিছু শক্তির ওপরে নির্ভরশীল করা হচ্ছে। এমন শক্তি যা পেট্রোলিয়ামের মতো বা এই তৈল সম্পদের মতো খুব সহজে ফুরিয়ে যাবে না, নিঃশেষ হয়ে যাবে না, কিন্তু তার যে উৎপাদন, সেই উৎপাদন এখনো পর্যন্ত যথেষ্ট নয়। তাহলে যতদিন না পর্যন্ত এর পরিপূরক, অর্থাৎ এই পেট্রোলিয়াম সম্পদের পরিপূরক সম্পদ আমাদের হাতে পুরোপুরি আসছে, আমাদের নিয়ন্ত্রণে পুরোপুরি আসছে, পুরোপুরি তার উপরে আমরা নির্ভরশীল যতদিন না হতে পারছি, বা তা দিয়ে সারা বিশ্বের প্রয়োজন, শক্তির প্রয়োজন যতদিন না পর্যন্ত পূরণ হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের কাছে পেট্রোলিয়াম সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনের, যার অভাবে আমরা কিন্তু অচল। সারা বিশ্ব মানব সম্পদ আজকের এই পেট্রোলিয়াম সম্পদের কারণে ধ্বংসের মুখে পড়ে যাবে, স্তব্ধতার মুখে পড়ে যাবে। তো এই পেট্রোলিয়াম সম্পদের উপরে যাদের নিয়ন্ত্রণ থাকবে তারা সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারবে। এই পেট্রোলিয়াম সম্পদের যেখানে উৎস, যেখানে মূল খনি, যেখানে প্রচুর পরিমাণ, বেশিরভাগটাই রয়েছে সেই যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, তার উপরে পৃথিবীর যে শক্তিধর সাম্রাজ্যবাদী শক্তিগুলো বা দেশগুলো আধিপত্য দীর্ঘদিন ধরে রাখতে পারবে, সারা বিশ্বকে তারা রাজ করতে পারবে, সারা বিশ্বের উপরে তাদের কন্ট্রোল, নিয়ন্ত্রণটা থাকবে। আর আজকের তোমরা বুঝতেই পারছো যে পৃথিবীর কয়েকটা শক্তিধর দেশ, কয়েকটা বড় বড় দেশ যারা এই মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপরে আধিপত্য বিস্তার করার জন্য নিজেদের সঙ্গেও কিন্তু এক অর্থে সংঘাতে লিপ্ত হয়েছে। এবং কিছু শক্তিধর দেশ নিজেদের সঙ্গে একটা আঁতাত করেছে, আঁতাত। আর সেই দেশগুলো সম্মিলিতভাবে এই মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপরে কর্তৃত্ব করার জন্য ঝাঁপিয়ে পড়েছে।
তাহলে মধ্যপ্রাচ্যের পেট্রোলিয়াম সম্পদ এবং পেট্রোলিয়াম সম্পদের এই খনিগুলোকে কেন্দ্র করে প্রধানত প্রথম সংঘর্ষ শুরু হয়েছিল ইরাক আর কুয়েতের মধ্যে। ইরাকের মধ্যেও প্রচুর খনিজ সম্পদ, আবার কুয়েতেও তৈল ভাণ্ডার প্রচুর। তো ইরাক আর কুয়েতের মধ্যে, এই দুটো তো মধ্যপ্রাচ্যের দেশ, এই দুটোর মধ্যে কিন্তু সংঘাত বহুদিনের। তো এই সংঘাতের ফায়দাটা লুটতে চলেছিল যারা তাদের মধ্যে কিন্তু বিশ্বের বড় বড় দেশগুলো ছিল। এবং ইরাকের বিরুদ্ধে দাঁড়িয়ে, কুয়েতের পাশে দাঁড়িয়ে বিশ্বের 3 শক্তিশালী দেশ আমেরিকা, ইংল্যান্ড এবং ফ্রান্স, তারা কিন্তু ইরাকের বিরুদ্ধে এই কুয়েতের পাশে দাঁড়িয়ে কুয়েতকে সাহায্য করেছে, ইরাককে একেবারে ধ্বংস করে দিতে চেয়েছিল এবং সেটা আলটিমেটলি কিন্তু করেছে। খুব বেশি বছর আগের নয়, তোমরা কিন্তু এই ইরাকের উপরে আঘাত, এই যে আমেরিকার আঘাত, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্সের সম্মিলিত আঘাত তোমরা কিন্তু শুনেছ খবরের কাগজে, টিভিতে আমরা কিন্তু দেখেছি। তো এই 3টে দেশের সম্মিলিত শক্তি নিয়ে কুয়েতের পাশে দাঁড়িয়ে ইরাকের বিরুদ্ধে যে প্রচণ্ড আঘাত, সেই আঘাতের ফলশ্রুতিতে কি হলো না, 2003-এ ইরাকের সেই সময়ের যে প্রেসিডেন্ট ছিল, কি নাম মনে আছে? এতজন স্টুডেন্টের মধ্যে কারো না কারো তো মনে থাকার কথা। ইরাকের সেই সময় প্রেসিডেন্ট যার পতন ঘটেছিল, সাদ্দাম হোসেন। নাম শোনা? নামটা তো শোনা লাগবে, সাদ্দাম হোসেন। তো সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত বা গদিচ্যুত করা হয়। তাহলে এবারে দেখো, একটা দেশের ওপরে যে আঘাত, সেই আঘাতের ফলে সেখানকার প্রেসিডেন্টের যে দাম্ভিকতা, তার যে অহংকার, তা খর্ব হয়, তার দর্প চূর্ণ হয়, তার পতন ঘটে, এটা ঠিক কথা। কিন্তু এই আমেরিকার নিয়ন্ত্রণে চলে যায়, অধিকারে চলে যায় এই ইরাকের তৈল খনিগুলো। কিন্তু ইরাক তো লাভবান হলো, ভুল বললাম, ইরাক তো ধ্বংসপ্রাপ্ত হলো, সাদ্দাম হোসেনের ক্ষমতা হারালো, আমেরিকা লাভবান হলো, ইংল্যান্ড লাভবান হলো, ফ্রান্স লাভবান হলো, কুয়েতও লাভবান হতে পারে। কিন্তু ক্ষতি হলো কার? ক্ষতি হলো কাদের বলো? ইরাকের সাধারণ মানুষের। ইরাকের সাধারণ মানুষের। কুয়েতও তো সংঘাতে লিপ্ত হয়েছিল, তো কুয়েতের সাধারণ মানুষের। তারপর এই যে পাশাপাশি আর যে দেশগুলো, আফগানিস্তান, প্যালেস্তাইন, এই সমস্ত দেশের সাধারণ মানুষের বড়ই সংকটজনক অবস্থা। আমাদের এই কবিতায় যুদ্ধের প্রসঙ্গ আছে। এর আগে যে কবিতাটা আলোচনা করা হয়ে গেছে, অসুখী একজন, সেই কবিতাতেও কিন্তু যুদ্ধ একটা সর্বগ্রাসী আঘাত নিয়ে আছড়ে পড়েছিল, সমস্ত কিছুকে ভেঙে চুরে ছারখার করে দিয়েছে, গ্রাস করে নিয়েছে যুদ্ধ। তাহলে যুদ্ধ মানেই অমানবিকতা, যুদ্ধ মানে ভয়াবহতা, যুদ্ধ মানে নৃশংসতা। যুদ্ধের মধ্যে কোনো ভালো দিক লুকিয়ে থাকতে পারেই না। আমাদের মনে হতে পারে যে যুদ্ধের মাধ্যমে ক্ষমতালোভী, অহংকারী, স্বার্থান্বেষী, সুযোগ সন্ধানী সাম্রাজ্যবাদীদের পতন ঘটে, এটা ঠিকই। কিন্তু
সেই সাম্রাজ্যবাদীর একটা সাম্রাজ্যবাদের পতন ঘটলেও ওই সাম্রাজ্যের মধ্যে, ওই রাজ্যের মধ্যে, ওই দেশের মধ্যে হাজার হাজার লাখ লাখ সাধারণ মানুষ বিপন্ন হয়, বহু মানুষের মৃত্যু হয়, বহু মানুষ তার আশ্রয় হারায়, বহু মানুষ তার আত্মীয় পরিবার পরিজনকে হারায়, একেবারে অসহায় হয়ে মাটির সঙ্গে মিশে যায়। তাদের আর উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকে না, তাদের আর সোজা হয়ে চলার ক্ষমতা থাকে না। সবথেকে বড় কথা, যুদ্ধের কারণে সাধারণ মানুষ যদি নিজেরা বিপন্ন বোধ করে, তাহলে এটা মানতে হবে যুদ্ধের কারণে শিশুরাও মারা যায়। যুদ্ধ কাউকে রেহাই দেয় না, সমস্ত মানুষকে গ্রাস করে, তার মানে শিশুদেরকেও বাদ দেয় না। যেখানে শিশুদেরকে রক্ষা করা যাচ্ছে না, যেখানে শিশুরা বিপন্ন, তার মানে ভবিষ্যৎ প্রজন্ম বিপন্ন। সেখানে যে কয়েকজন বেঁচে রয়েছে তারা আদৌ বেঁচে থাকতে পারবে কি না তা নিয়ে কিন্তু সংশয় মনের মধ্যে আসাটাই স্বাভাবিক। তাহলে দেখো, মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশের উপরে সাম্রাজ্যবাদীদের হানা, তাদের আধিপত্য, তাদের কর্তৃত্ব। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষের ভয়াবহ সংকট, অস্তিত্ব সংকটে পড়েছে সাধারণ মানুষ। বেশিরভাগ মানুষ তাদের আত্মীয় পরিজনকে হারিয়ে, তাদের বাচ্চাদেরকে হারিয়ে আজকে তারা খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। তাদের মনে নিজেদেরকে নিয়ে একটা আশঙ্কা তৈরি হয়েছে, আদৌ তারা আর বাঁচতে পারবে কিনা। এইবারে আমি যেটা বলছিলাম, হতে পারে একটা নির্দিষ্ট এলাকার প্রেক্ষাপটে, একটা নির্দিষ্ট সময়ের প্রেক্ষাপটে এই কবিতাটা রচনা করা হয়েছে। এইরকম একটা পরিস্থিতি দেখে মানবতাবাদী কবি, সমাজ সচেতন কবি শঙ্খ ঘোষ তিনি স্থির হয়ে থাকতে পারেননি, তার অন্তরাত্মা কেঁদে উঠেছে। তিনিও সাধারণ মানুষের বিপন্নতায় ব্যথিত, তাদের কষ্টে দুঃখে ব্যথিত, সমব্যথী, তিনি নিজে আশঙ্কিত। আজকের কবিকে ওই এলাকার বিপন্ন সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে আমরা এই কবিতায় দেখছি। কিন্তু এই কবিতা একটা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে লেখা হলেও ওই ঘটনার কথা যদি আমরা মাথা থেকে সরিয়ে দিই, মানে ভুলে যাই, তাহলে এই কবিতাটাকে আমরা বিচার করব সামগ্রিকভাবে মানবতার অবক্ষয়ের উপরে দাঁড়িয়ে, নীতি নৈতিকতার অবক্ষয়ের উপরে দাঁড়িয়ে, অস্তিত্ব সংকটের উপরে দাঁড়িয়ে, অসহায়তার উপরে দাঁড়িয়ে, মানুষের আত্মবিশ্বাস হারিয়ে যাওয়ার উপরে দাঁড়িয়ে, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় অসহিষ্ণুতা, আর চারদিক জুড়ে শুধুমাত্র একটা নির্দিষ্ট এলাকার মানুষদের কথা বলা হচ্ছে না, আজকের সারা পৃথিবী জুড়ে দেখতে পাচ্ছ যে ভয়ঙ্কর এক অসহিষ্ণু পরিবেশ তৈরি হয়েছে। মানুষের মধ্যে সহিষ্ণুতা নেই, সহিষ্ণুতা কম, সহ্য করার ক্ষমতাই নেই, একটা উগ্রতা কাজ করছে। আঘাত, আঘাতের বিরুদ্ধে পাল্টা আঘাত, ছিনিয়ে নেওয়া, কেড়ে নেওয়ার মানসিকতা, ভোগ বিলাসিতার বাসনা, ক্ষমতার লোভ, অর্থের লোভ, মানুষের উপরে আধিপত্য করার সেই উগ্র লোভ, একটা প্রবল উন্মাদনা দেখা যাচ্ছে।
ক্ষমতার আস্ফালন দেখা যাচ্ছে। আর সাম্রাজ্যবাদীরা তো সবসময় ক্ষমতার আস্ফালন করেই। এই সাম্রাজ্যবাদীরা কি করে? মানুষের মধ্যে বিভেদ লাগিয়ে দেয়। সাধারণ মানুষ, আমরা জানি যে সাধারণ মানুষ তো শান্তি চায়, সাধারণ মানুষ সুখে শান্তিতে বাস করতে চায়, আর অন্যদেরকেও সুখে শান্তিতে বসবাস করতে দিতে চায়। শান্তিপ্রিয় মানুষ আমরা জানি। আমরা এখানে যারা আছি কেউ কিন্তু আমরা অশান্তি চাই না, কেউ আমরা রক্তপাত চাই না, কেউ আমরা হিংসা চাই না, যুদ্ধ চাই না। সবাই সুখে শান্তিতে বাঁচুক, আমরাও বাঁচি, এটাই আমাদের কামনা, এইটা আমরা মন থেকেই চাই। কবি তার এক গদ্যের রচনায় বলছেন যে পৃথিবীর মানুষের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা মিলন ক্ষুধা আছে। প্রত্যেকের মধ্যে আছে একটা মিলনের ক্ষুধা, এবং সেই মিলন ক্ষুধা নিয়ে এক দেশের মানুষ আর এক দেশের মানুষের সঙ্গে একটা আন্তরিকতার বন্ধন নিয়ে বাধা পড়তে চায়। আচ্ছা, আমি এইটা প্রশ্নটা করি, এই যে কথাটা কবি বলেছেন যে প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু একটা মিলন ক্ষুধা আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে। আমরা মুখে কি বলি তার থেকে বড় কথা আমরা মন থেকে কি চাই। হয়তো কখনো কখনো পরিস্থিতির কারণে পরিস্থিতির শিকার হয়ে আমরা হয়তো অনেক সময় মুখে বলতে পারি না যে আমরা প্রত্যেককে নিয়ে বাঁচতে চাই। আমরা বলতে পারি না আমরা এই দেশে বাস করি, কিন্তু আমরা অন্য দেশের মানুষকে নিয়ে একসাথে থাকতে চাই। একটা স্নেহ, ভালোবাসা, একটা আন্তরিকতার বন্ধনে বাধা পড়তে চাই। কিন্তু বলতে পারা না পারা সেটা অন্য কথা, কিন্তু তোমরা মন থেকে বলো তো, আমরা কি এটা চাই না যে আমরা যেমন ভালো থাকতে চাই, অন্যদেরকে কি আমরা ভালো থাকতে দিতে চাই না? বলো, আমরা কি সত্যি সবাই যে বর্ণেরই হোক, যে ধর্মেরই হোক, যে সম্প্রদায়ের হোক, প্রত্যেকে স্বাধীনভাবে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচবে, মিলেমিশে থাকবে, এটা কি আমরা চাই না? বলো, মন থেকে বলো। সবাই যদি ভালো থাকে তাহলে আমাদের ক্ষতিটা কি? সবাই যদি ভালো থাকে তাহলে আমাদের ক্ষতিটা কি? আমাদের অসুবিধা কোথায়? আমরাও ভালো থাকছি, অন্যরাও ভালো থাকছে, থাকুক না, সবাই ভালো থাকুক না। এই সহজ যে চাহিদা বলা চলে, এই সহজ যে ইচ্ছেটা, এটা তো আমাদের প্রত্যেকেরই সহজ একটা ইচ্ছে, আমাদের প্রত্যেকের মধ্যে আছে। আরে বাবা, সবাই ভালো থাকুক না। আমি যেমন ভালো থাকতে চাই, তেমনি আর একজনের তো ভালো থাকার অধিকার আছে, তাহলে সেও ভালো থাকতে চায়। তাহলে প্রত্যেকটা সাধারণ মানুষের মধ্যে এরকমভাবে কিন্তু একটা মিলন ক্ষুধা আছে। আমরা প্রত্যেকে সেই মিলন ক্ষুধা নিয়ে প্রত্যেকের সঙ্গে একটা সুসম্পর্কে বাধা পড়ে থাকতে চাই। কিন্তু মাঝখানে একটা শ্রেণী যারা সাম্রাজ্যবাদকে কায়েম করতে চায়, সেই সুযোগ সন্ধানী সাম্রাজ্যবাদী শক্তি, তারা কি করে? যারা এই মানুষের সহজাত সেই মিলন ক্ষুধাটাকে অবদমিত করে ফেলে, টেনে উবড়ে ফেলতে চায় এবং আমাদেরকে উস্কায়, আমাদেরকে তাতি দিতে থাকে, আমরা যাতে নিজেরাও ভালো না থাকতে পারি এবং অন্যদেরকেও ভালো না থাকতে দিই। তাহলে এটা কি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সমস্যা? কি মনে হয়? নির্দিষ্ট প্রেক্ষাপটটাকে ভুলে যাও, ভুলে গিয়ে বলো, এটা কি শুধু মধ্যপ্রাচ্যের দেশগুলোর সমস্যা? না স্যার, আমাদের দেশের মধ্যেও তো বহু মানুষের মধ্যে এরকম ধরনের শান্তিতে বেঁচে থাকার এবং শান্তিতে বাঁচতে দেওয়ার ইচ্ছেটা রয়েছে। তাদের সংখ্যা কিন্তু বেশি, আর হাতে গোনা কিছু সংখ্যক যারা কি করে না, আমাদের মনের ভেতর থেকে এই সাধারণ সহজ
সত্যটাকে টেনে বাইরে ফেলে দিতে চায় বা অবদমিত করতে চায়। কারণ তারা জানে যে আমরা সবাই যদি ভালো থাকি তাহলে তাদের কোনো দরকারই নেই আমাদের কাছে, এই জন্য তারা ভালো থাকতে দেয় না, আমাদের নিজেদের সঙ্গে সংঘাতে লিপ্ত করে দেয়। আর আমরাও যে মিলন ক্ষুধাটাকে আমাদের ভেতরে রেখেছিলাম সেটাকে আমরাও মেরে ফেলি। আমরাও অনেক সময় ওদের দ্বারা চালিত হই, হয়তো বাধ্য হয়ে হতে হয়, আবার অনেকে নিজেদের যে চেতনাটা সেই চেতনাটাকে অবদমিত করে দেয়। কবিতার সম্পর্কের উৎসব বলে একটা গদ্য রচনায় লিখেছিলেন, সম্পর্কের উৎসব। সেই গদ্য রচনায় লিখেছিলেন যে এই যে নতুন শতাব্দী আসছে, এই নতুন শতাব্দী আসছে মানে এখন দাঁড়িয়ে রয়েছি আমরা কবির বলা নতুন শতাব্দীতে। কবি যদি বিংশ শতাব্দীর শেষের দিকে দাঁড়িয়ে বলেন যে এই যে নতুন শতাব্দী আসছে, তাহলে নতুন শতাব্দী মানে কোন শতাব্দী হবে? হ্যাঁ, একবিংশ শতাব্দী। তাহলে এই যে নতুন শতাব্দী আসছে, এই নতুন শতাব্দীতেই মানুষকে নতুনভাবে গড়ে তুলতে হবে তার আয়োজন। পুরনো শতাব্দীতে যত হিংসা, যত অনাচার, যত ভেদাভেদ, যত বৈষম্য, যত দূরত্ব, যত জরাজীর্ণতা, সবগুলোকে পেছনে ফেলে দিতে হবে। এবং নতুন এই যে শতাব্দী আসছে, সেই নতুন শতাব্দীর মানুষকে নতুনভাবে গড়ে তুলতে হবে তার আয়োজন, যাতে নতুনভাবে সুন্দর করে এই শতাব্দীতে, নতুন শতাব্দীতে পৃথিবীটাকে সাজাতে পারে। আর সেই আয়োজনে কে কে থাকবে? সেই আয়োজনে থাকবে সবাই। সেখানে ধার্মিক মানুষ যেমন থাকবে, তেমনি ধর্ম নিরপেক্ষ মানুষও থাকবে। ধার্মিক মানুষ ধর্মকর্ম করে, ধর্মকর্ম নিয়ে যে সব সময় ডুবে রয়েছে সেও ধর্মকর্ম করুক, আমাদের কিসের আপত্তি? আবার ধর্ম নিরপেক্ষ মানুষও থাকবে, যে ধর্ম নিরপেক্ষ মানুষ সর্বধর্মকেই তারা অগ্রাধিকার দেবে এবং একই সঙ্গে যেন তারা পাশাপাশি বসতে পারে, যেখানে এক সম্প্রদায়ের মানুষ আর এক সম্প্রদায়ের মানুষের পরিচয় যেন নিজেদের হাত মেলাতে পারে। তাহলে মানুষের পরিচয় হোক কোনো সম্প্রদায় নয়, মানুষের পরিচয় হোক মানুষ। তাহলে মানুষ মানুষের পরিচয়ে একে অপরের সঙ্গে হাত মেলাতে পারবে, এই পরিচয় হোক নতুন শতাব্দীতে। তার মানে কবি যে আশাবাদী, বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে সেই আশাবাদী কবি তার আশাবাদ দেখতে চেয়েছেন, আশাবাদকে বাস্তবায়িত করতে চেয়েছেন নতুন শতাব্দীতে। আর এই নতুন শতাব্দীতে সেই আশাবাদ বাস্তবায়িত হবে, আশাবাদ রূপায়িত হবে কিভাবে বলো? তারও কিন্তু উপায় বাতলে দিয়েছেন এবং তারও কিন্তু একটা পথ সামনে কবি রেখেছেন, যে পথটাকে আমরা গ্রহণ করলে তবে গিয়েই আমরা কিন্তু অস্তিত্ব সংকট থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। আমরা যে কয়েকজন আছি সেই কয়েকজন আমরা বেঁচে থাকতে পারবো, টিকে থাকতে পারবো, মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারবো। বলো সেই পথটা কি পথ? বেঁধে বেঁধে থাকতে বলছে, সবাই হাতে হাত ধরে একসাথে থাকবে। এবং সেই পথটা কবিতার শিরোনাম। কবিতার শিরোনামের অর্থটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে সেই পথটা আমরা অনায়াসেই খুঁজে পাব। আর কবিতার শিরোনামের পথটা হলো আয় আরও বেঁধে বেঁধে থাকি। আয় আরও বেঁধে বেঁধে থাকি। আরও মানে আরও কাছাকাছি, আরও আরও, তার মানে আরও, আর তার সাথে ও যোগ করে আরও কেন বলেছেন বলো? আরও কেন বলেছেন? যত বেশি আমরা একসাথে স্ট্রং করতে হবে। তার মানে আমরা তো পাশাপাশি কাছাকাছি আছি, কিন্তু আমরা ঠিক যত কাছাকাছি, যত পাশাপাশি আছি, সেইভাবে
থেকে আমাদেরকে পুরোপুরি রক্ষা করা সম্ভব নয়। তাই সেই কাছাকাছি আসাটা আরও একেবারে সংলগ্ন হয়ে, আরও দৃঢ়বদ্ধ হয়ে, একেবারে হাতে হাত রেখে, তার মানে মজবুত একতা, ঐক্যের মধ্যে যেন কোনো ঘাটতি না থাকে, কোনো ফাঁক না থাকে, আরও বেঁধে বেঁধে থাকতে হবে। তাহলে এই যে বেঁধে বেঁধে থাকা মানে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে, আমরা তো সবাই জানি, ছোট থেকে পড়ে এসেছি, শুনে এসেছি যে একতাই বল। একজনের পক্ষে যা অসম্ভব, অত্যন্ত কঠিন, অনেকের পক্ষে, অনেকের একসাথে সেই কাজটা অতি সহজ হয়ে যায়। আরও বেঁধে বেঁধে থাকি, তাহলে বেঁধে বেঁধে থাকা মানে ঐক্যবদ্ধ হয়ে থাকা। আর হাতে হাত দিয়ে মানে কি বলো তো? হাতে হাত দিয়ে মানে কি? হাতে হাত রেখে মানে কি? এখানে কি বন্ধন বোঝানো হয়েছে? সকলের পাশে থেকে হাতে হাত রেখে, এই যে হাত, একজনের হাত, হাতে হাত রাখা, হাতে হাত রাখা, হাতে হাত রাখা, হাতে হাত রাখা। হাতে হাত রাখা মানে কি? এই যে হাত, তার হাতে হাত রাখলাম, হাতে হাত রাখা মানে কি? সংঘবদ্ধ, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, ঐক্যবদ্ধ হওয়া, অঙ্গীকারবদ্ধ হওয়া, অঙ্গীকার করা, শপথ নেওয়া। অঙ্গীকারবদ্ধ মানে বুঝতে পারছো? কথা দিলাম, অঙ্গীকার করলাম যে ছেড়ে যাব না, দূরে চলে যাব না। এই হাতে হাত রাখা মানে অঙ্গীকার, কথা দেওয়া। তাহলে আরও বেঁধে বেঁধে থাকা মানে সঙ্গবদ্ধ হয়ে থাকা। কিন্তু সঙ্গবদ্ধ হয়ে থাকার সময় অনেক রকম বিচ্ছিন্নতাবাদী শক্তি এসে কী করবে? সেই সঙ্গবদ্ধ মানুষগুলোকে ঐক্যহীন করে ফেলতে পারে। যাই আসুক, যত আঘাত আসুক, যত প্ররোচনাই আসুক, যেভাবেই আমাদেরকে উস্কাক না কেন, আমরা আজ থেকে অঙ্গীকারবদ্ধ হলাম, একে অপরের পাশে থাকব, একে অপরকে ছেড়ে যাব না। যত বাধা আসুক, যত আঘাত আসুক, সামনের পথ যতই অবরুদ্ধ হোক, ডান পাশে ধস আর বাঁ পাশে গিরিখাত থাকুক, পায়ে চলার সামনের পথ যতই হিমানির বাঁধ দিয়ে অবরুদ্ধ করে রাখা হোক না কেন, ওপর থেকে যতই বোমারুর অর্থাৎ যুদ্ধ বিমান থেকে বোমা বর্ষিত হোক না কেন, অর্থাৎ আমাদেরকে যতই বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা হোক না কেন, এলোমেলো করে দেওয়ার চেষ্টা হোক না কেন, তবু আমরা আমৃত্যু পাশে পাশে থাকবো, কাছে কাছে থাকবো, একসাথে থাকবো, বেঁধে বেঁধে থাকবো, দূরে সরে যাব না। এই যে অঙ্গীকারবদ্ধ হলাম, কথা দিতে হবে তো, এবং আমৃত্যু সেই কথা রাখতে হবে, মরার আগে পর্যন্ত সেই কথা রাখতে হবে, ছেড়ে যাব না। তাহলে দুনিয়ায় এমন কোনো শক্তি নেই যে শক্তি আমাদের উপরে আধিপত্য বিস্তার করতে পারে, আমাদেরকে চালিত করতে পারে। আমরাই আমাদের বড় শক্তি হব। এবারে আমরা কবিতার লাইনে আসি। আরও বেঁধে বেঁধে থাকি। কবি শঙ্খ ঘোষ। আমাদের ডান পাশে ধস। এই আমাদের মানে কাদের? এই আমরা মানে কারা? বলো, আমরা মানে কারা? সাধারণ মানুষ, সাধারণ জনগণ। এই সাধারণ কথার আগে কয়েকটা বিশেষণ যোগ করবে। সমাজের অসহায়, হতদরিদ্র, বঞ্চিত
লাঞ্ছিত, শোষিত, নির্যাতিত সাধারণ মানুষ। কারণ আমরা দেখে এসেছি, সেই দেখাটা আমাদের ইতিহাসের পাতায়ও হতে পারে, সেই দেখাটা আমাদের চারপাশে হতে পারে। আমরা দেখি যে সাধারণ মানুষ বারবার এই ক্ষমতালোভী সাম্রাজ্যবাদীদের হাতে লাঞ্ছিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, শোষিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, এটাই বঞ্চিত হচ্ছে, বঞ্চনার শিকার হচ্ছে। এদের যদি আর্থিক সঙ্গতি থাকতো, এদের যদি দিন এনে দিন খেতে না হতো, তাহলে এরা অনেক বেশি মনোবল তৈরি করতে পারত। কারণ এরা পিছিয়ে রয়েছে বলেই এদের মনোবল যেন অনেকখানি ভেঙে গেছে। আর্থিক সঙ্গতি মানুষের মনোবলের কারণও। তার মানে সমাজের যারা দরিদ্র মানুষ, তারাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শোষিত হয়, বঞ্চিত হয়, লাঞ্ছিত হয়, অবহেলার শিকার হয়, আর এরাই অসহায় হয়ে থাকে। কিন্তু এরা অবহেলিত হতে পারে, অসহায় হতে পারে, কিন্তু এরা একসাথে থাকলে সব থেকে বেশি শক্তি ধরতে পারে, পুরো সমাজটাকে ওলট পালট করে দিতে পারে, সাম্রাজ্যবাদীদের গদি থেকে উল্টে দিতে পারে। তাহলে আমরা মানে কি লিখবে? অবশ্যই তার আগে যোগ করবে সমাজের সাধারণ হতদরিদ্র, শোষিত, লাঞ্ছিত, অবহেলিত, নির্যাতিত সাধারণ মানুষ। এই সাধারণ মানুষের বেঁচে থাকার পথ দেখো স্তব্ধ হয়ে গেছে, অবরুদ্ধ হয়ে গেছে, চার দিক দিয়ে বেঁধে ফেলা হয়েছে। সাধারণ মানুষকে এইভাবে চারদিক দিয়ে বেঁধে ফেলা হয়, ডান দিকে যাওয়ার কোনো রাস্তা নেই, এদের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। ওই যে বেঁচে থাকার পথ রুদ্ধ করে দেওয়া হয়েছে, সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচার পথটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এখান থেকে নিজেদেরকে টেনে বের করে নিয়ে আসতে হবে। আমরাও কখনো কখনো অসহায় হয়ে পড়ি, আমরাও কিন্তু সেই সাধারণ মানুষের মধ্যেই পড়ি, আমরাও এরকম পরিস্থিতির শিকার হই। আমাদের সামনেও কিন্তু রক্তচক্ষু দেখায় সাম্রাজ্যবাদীরা, আমাদেরকেও গলা টিপে মেরে ফেলার চেষ্টা করে। গলা টিপে মেরে ফেলা মানে আমাদের কণ্ঠরোধ করার চেষ্টা চলে। সত্যি কথা বলবে, জিভ টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করছে। সত্যি কথা বলবে, পরিবারের ওপরে আঘাত হানবে। সত্যি কথা বলবে, ভয় দেখাবে। সত্যি কথা বলবে, সামাজিক যে অধিকারগুলোকে কেড়ে নেবে। সত্যি কথা বলবে, এক ঘরে করে দেবে। সত্যি কথা বলবে, তোমার বেঁচে থাকাটাকে কঠিন করে দেবে। আমাদের বেঁচে থাকার পথ, চলার পথ, সামনে এগিয়ে চলার পথ, মাথা উঁচু করে বাঁচার পথ, সম্মানের সঙ্গে ঘুরে বেড়ানোর পথ বন্ধ করে দেওয়া আছে। ডান পাশে যাওয়ার কোনো রাস্তাই নেই। বলো ডান পাশে কি রয়েছে? ধস নেমে গেল। রাস্তার ডান পাশে ধস, ধস মানে আর একটু হলেই তোমাকে টেনে নিয়ে চলে যাবে। ধস, ধসে যাওয়া। তাহলে এই যে ধসে যাওয়া মানে নেমে যাওয়া, মানে পতন, অবনমন। কিসের পতন, কিসের অবনমন? না মূল্যবোধের অবনমন, বিবেক, মনুষ্যত্বের অবক্ষয়। যখন বিবেকের, মনুষ্যত্বের, মানবতার অবক্ষয় ঘটে, মানবতা যখন ধসে যায় সমাজ সভ্যতা থেকে, মানুষের মন থেকে, তখন সত্যি আর বেঁচে থাকার উপায় থাকে না। চলার পথে কত অসহায় আর্তপীড়িত পড়ে থাকে, আমরা নির্বিকার হয়ে, উদাসীন হয়ে হাঁটা দিই। পড়ে থাকে তো পড়েই থাকে। আমরা হাত বাড়িয়ে দিই না, মানবতার হাত বাড়িয়ে দিই না। নীতি নৈতিকতার অবক্ষয় ঘটছে।
তার মানে এই যে ধস মানে ধসে যাওয়া মানে বুঝতে পারছো তো, এটা হচ্ছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে একটা মানুষ বা কিছু মানুষ এগিয়ে চলেছে, এগিয়ে চলতে গিয়ে ডান দিকে একটু অসাবধান হলেই ধসের কবলে পড়বে। এটা কিন্তু ওই ধস নয়, এখানে হচ্ছে ওই মানবতার মূল্যবোধের অবক্ষয়, এই ধসে যাওয়ার কথা বলা হচ্ছে। বাঁচবো কী করে মানবতা ছাড়া, মূল্যবোধ ছাড়া? ধস নেমেছে আমাদের। আমাদের বাঁয়ে কি রয়েছে বলো, বাঁ দিকে কি রয়েছে? বাঁ দিকে কি রয়েছে? বাঁ দিকে গিরিখাত। গিরিখাত একটু হলেই একবারে গিরিখাতের অতলে, একটু পা পিছলালেই বাঁ দিকে ঠিক সাবধানে পা না ফেললেই একেবারেই অতলে, শেষ, মৃত্যু অবধারিত। তো গিরিখাত মানে খাত, এখানে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় অবক্ষয়ের কথা বলা হয়েছে। এই যে রাজনীতির কথা আমরা শুনছি, যে রাজনীতি মানুষের স্বার্থে নয়, যে রাজনীতির কথা আমরা শুনছি সেই রাজনীতি মুষ্টিমেয় একটা শ্রেণীর আখের গুছানোর স্বার্থে, এক বিকৃত রাজনীতির শিকার হচ্ছি আমরা। যে রাজনীতি রাজার নীতি, রাজা যে নীতিটা নেয়, বলো তো রাজা যে নীতিটা নেবে সেই নীতিটা কাদের স্বার্থে নেওয়া উচিত? রাজার কাদের স্বার্থের জন্য নেওয়া উচিত? প্রজাদের স্বার্থের জন্য, রাইট, মানে মানুষের স্বার্থে। কিন্তু সেই রাজনীতি যদি রাজা তার নিজের স্বার্থে, নিজের আখের গোছানোর স্বার্থে, নিজের স্বার্থ সিদ্ধির স্বার্থেই যদি নেয়, তাহলে সেই রাজনীতি তো কখনো প্রকৃত রাজনীতি হয় না। আজকে সেই রকম রাজনীতি লক্ষ্য করা যাচ্ছে। আর ধর্মীয় যে সংস্কার, ধর্মীয় যে বিশ্বাস, মানে ধর্মান্ধতা আজও লক্ষ্য করা যাচ্ছে। আমরা জানি যে ধর্ম অসহায় মানুষকে শক্তি দেয়, অসহায় মানুষের সহায় হয় ধর্ম। ধর্ম দুঃখী মানুষের চোখের জল মোছায়, ধর্ম ভেঙে পড়া মানুষের আত্মবল, আত্মশক্তি হয়ে ওঠে। কিন্তু ওই ধর্মকে কাজে লাগিয়ে একটা শ্রেণী আজও সাধারণ মানুষকে বোকা বানিয়ে চলেছে। সেই মধ্যযুগীয় যে সময়, সেই সময় তো ধর্মীয় অন্ধবিশ্বাস গোঁড়ামি ছিল, আজও ধর্মান্ধতা দেখা যাচ্ছে। আধুনিক যুগে দাঁড়িয়েও আজও আমরা অনেকেই অন্ধ ধর্মের মোহে আকৃষ্ট হয়ে রয়েছি। তাহলে বাঁ দিকে গিরিখাত, ডান দিকে ধস, আর সামনে এগোতে গিয়ে পায়ে পায়ে প্রতি পদক্ষেপে বলো কি দাঁড়াচ্ছে বাধা হয়ে? হিমানির বাঁধ। হিমানি মানে কি? হিমানি মানে কি? হিমানি মানে কি? বরফ। বরফের, দেখবে পাহাড়ে যখন বরফ মানে তুষার একেবারে ডাঁই হয়ে থাকে স্তূপা আকারে, তখন সেই বরফের বাঁধ পার হয়ে ওপরে ওঠাটা কঠিন হয়ে যায়। একেবারে খাড়াই পাহাড় আর বরফে আচ্ছন্ন হয়ে রয়েছে। হিমানি বাঁধ রচনা করে রেখেছে, সামনে এগোনোর পথটাকে বন্ধ করে দিয়েছে। তাহলে এই যে হিমানির বাঁধ, তার মানে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচার রাস্তাটাকে বন্ধ করে দিয়েছে। বাধা, প্রতি পদক্ষেপে বাধা, সামনে কোনো রাস্তা তুমি দেখতেই পাবে না। তোমার বেঁচে থাকার অধিকারটাকে কেড়ে নেওয়া হয়েছে। বেঁচে থাকার অধিকার, ন্যূনতম যে অধিকার মানুষের বেঁচে থাকার জন্য পাওয়া উচিত, সেই অধিকার কেড়ে নিয়েছে সাম্রাজ্যবাদী শাসকের দল।
যেন দয়ার দান করছে, দয়ার দান। ক্ষমতায় যেই বসুক না কেন, ক্ষমতায় যেই বসুক না কেন, তার কাজ হবে সাধারণ মানুষের সুখ দুঃখ দেখা, সাধারণ মানুষের স্বার্থ দেখা। কিন্তু সাধারণ মানুষকে সেই সমস্ত ক্ষমতায় আসীন মানুষের কাছ থেকে তাদের ন্যূনতম অধিকারের জন্য দাবি তুলতে হয়। আমার থাকা খাওয়ার ব্যবস্থা করবে রাষ্ট্র, আমার ভরণ পোষণের ব্যবস্থা করবে রাষ্ট্র, আমার কর্মসংস্থানের ব্যবস্থা করবে রাষ্ট্র, আমার স্বাস্থ্য, আমার চিকিৎসা, আমার শিক্ষার ব্যবস্থা করবে রাষ্ট্র। এগুলো আমাদের তো অধিকার, আর সেই অধিকারের কথা আমাদেরকে চিৎকার করে বলতে হবে যে অধিকারগুলোকে আমাদের ফিরিয়ে দাও। কেন বলতে হবে এই কথা? বলার তো অপেক্ষা রাখে না, কিন্তু আমাদের বলতে হচ্ছে, কারণ ইচ্ছে করেই এই অধিকারগুলোকে খর্ব করা হচ্ছে। অধিকারগুলোকে খর্ব করে এই মানুষগুলোকে এমন অবস্থায় রাখো যেন এদের দেয়ালে পিঠ ঠেকে যায়। এই মানুষগুলোকে নিজেদের সমস্যা এমনভাবে জুড়ে রাখো, এমনভাবে জড়িয়ে দাও, ডুবিয়ে রাখো, এই সমস্যা থেকেই বেরোতে পারবে না। দেশের কথা ভাববে কি, মানুষের কথা ভাববে কি, ভালো কাজ করার কথা ভাববে কি, কিংবা যারা রাষ্ট্রনেতা তাদের যে চাতুরি বা চালাকি সেটা ধরে ফেলার যাতে কোনো সুযোগ না থাকে তার জন্য নিজেদের সমস্যায় জুয়ের বার করে দাও। পায়ের তলায় জমি মাটিটা কেড়ে নাও, ব্যাস, ও দাঁড়াতেই পারবে না সোজা হয়ে। কথাগুলো কি সত্যি না মিথ্যে মনে হচ্ছে? প্ল্যান মাফিক, পুরো পরিকল্পনা মাফিক। সাম্রাজ্যবাদী শাসক দল কিন্তু পুরো পরিকল্পনা মাফিক সাধারণ মানুষকে এইভাবে অসহায় করে রাখে। যত অন্ধকারে ডুবিয়ে রাখতে পারবে তত সাধারণ মানুষকে বোকা বানিয়ে রাখতে পারবে, আর সাধারণ মানুষকে বোকা বানিয়ে রাখতে পারলেই দীর্ঘকাল ধরে তাদের উপরে রাজ করতে পারবে। তাহলে আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। মাথার উপরে বোমারু, বোমারু মানে কি? বোমারু বিমান মানে যুদ্ধ বিমান। আর বোমারু বিমান থেকে কি নিক্ষেপ করা হয়? বোমা নিক্ষেপ করা হয়। সামনে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, দৌড়াতে পারবে না, যেতে পারবে না, এগোতে পারবে না। ডান দিকে রাস্তা বন্ধ, বাঁ দিকেও রাস্তা বন্ধ, পিছানোর পথ নেই। পিছনের দিকে দেয়ালে পিঠ ঠেকে গেছে একবারে, সাধারণ মানুষের অবস্থাটা এরকম, দেয়ালে পিঠ ঠেকে গেছে, পেছনের দেয়াল একবারে অবরুদ্ধ, পেছনের দিকে পেছাতেই পারবে না, পেছন দিকে হাঁটার, পালিয়ে যাওয়ার কোনো রাস্তাই নেই। আর সব দিকে রাস্তা বন্ধ করে দিয়ে ওপর থেকে আক্রমণ চালানো হচ্ছে। তাহলে কী হবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে মরবে। এই বোমারু বিমান থেকে নিক্ষেপ করা বোমার আঘাতে মাছির মতো মরবে, ঠকঠক করে পড়ে মরবে। পায়ে পায়ে হিমানির বাঁধ, মাথার উপরে বোমারু বোমারু হচ্ছে এখানে ইঙ্গিত করছে ওই সাম্রাজ্যবাদী ক্ষমতালোভীদের, যারা উপর থেকে বোমা নিক্ষেপ করে সাধারণ মানুষের প্রাণ গুঁড়িয়ে দিয়ে প্রাণটাকে কেড়ে নিয়েছে। সাম্রাজ্য একটা রাজ্যের উপরে, একটা রাষ্ট্রের উপরে যে সাম্রাজ্যবাদী শক্তির রাজ কায়েম ছিল তাকে খর্ব করতে গিয়ে আসলে তার সাথে সাথে পুরো রাজ্য জুড়ে, পুরো দেশ জুড়ে সাধারণ মানুষকে বিপন্ন করে দিয়েছে। এই যে কুয়েত আর ইরাকের সংঘাতের কথা বলা হয়েছে, তাতে আফগানিস্তান, প্যালেস্তাইন এই সমস্ত দেশ জুড়ে গেছে। আর এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কত মানুষ ঘর হারা হয়েছে, কত মানুষ যে প্রাণ হারিয়েছে, কত মানুষের ঘর উড়ে গেছে, আশ্রয় হারা হয়েছে, বিপন্ন হয়েছে, উদ্বাস্তু হয়ে গেছে, তার ঠিক ঠিকানা নেই। মানবতাবাদী কবি সেই সময় এইভাবে
তাদের পাশে দাঁড়িয়েছেন। আমাদের পথ নেই, কোনো পথ নেই, কোনো রাস্তা নেই, বাঁচার কোনো উপায় বা রাস্তা নেই। আমাদের সব পথ বন্ধ হয়ে গেছে। আমাদের ঘর গেছে উড়ে। বলো কিসের কারণে ঘর উড়ে গেছে, মানে আশ্রয় হারা হয়েছে? বোমারু বিমানের থেকে বোমা নিক্ষেপের কারণে আমাদের ঘর উড়ে গেছে। তাহলে ঘর উড়ে যাওয়া মানে আশ্রয় হারা হওয়ার কথা ইঙ্গিত করা হয়েছে, ভিটে মাটি হারার কথা ইঙ্গিত করা হয়েছে। মানুষের ঘর বাড়ি, এটা তো মানুষের স্বপ্নের ঠিকানা, আর সেই স্বপ্নের ঠিকানাকে কেড়ে নেওয়া হয়েছে, আশ্রয় হারা হয়ে গেছে মানুষ। থাকবে কোথায়? খোলা আকাশের নিচে। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। তাহলে শুধু সাধারণ মানুষ নয়, যুদ্ধ যেমন সাধারণ মানুষকে কেড়ে নেয়, মানুষের ঘর বাড়িকে ধ্বংস করে দেয়, ভেঙে চুরে শেষ করে দেয়, তেমনি যুদ্ধ রেহাই দেয় না কাউকে, এমনকি ছোট ছোট ছেলে মেয়েদের, শিশুদেরও, বাচ্চাদেরও রেহাই দেয় না। ভবিষ্যৎ প্রজন্মকে একেবারে শেষ করে দিয়ে চলে যায়। আমাদের শিশুদের সব মানে কি? বানানটা দেখো তালবে সব। হ্যাঁ, আমাদের শিশুদের সব মানে মৃতদেহ। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। তার মানে যত্রতত্র, এখানে সেখানে, দূরে কাছে সব দিকে ছড়ানো রয়েছে। তার মানে একবারে ঢালাও এক ধার থেকে শেষ করে দিয়ে চলে গেছে শিশুদের, বাচ্চাদেরকে। কিসের কারণে? শিশুদের সব ছড়িয়ে রয়েছে যুদ্ধের কারণে, যুদ্ধে বোমার আঘাতের কারণে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? আমরাও তবে, তাহলে শিশুদের, আমরা যারা আমাদের বাচ্চাদেরকে বাঁচাতে পারলাম না, রক্ষা করতে পারলাম না, তাহলে আমরা সেখানে নিজেদেরকে কি করে রক্ষা করব? একটা মনের ভেতরে ভয়, আশঙ্কা তৈরি হয়েছে যে শিশুদের সব কাছে দূরে ছড়ানো রয়েছে। এই দেখে আশঙ্কা, ভয়, সন্ত্রস্ত হয়ে উঠেছে যে আমরাও তবে এইভাবে এই যে যুদ্ধের আঘাতে, যুদ্ধের বোমার আঘাতে এই রকমভাবে অসহায় অবস্থায় এই মুহূর্তেই হয়তো আমাদেরকেও মরে যেতে হবে। আমরাও মরে যাব নাকি এই মুহূর্তেই ভাবে? আমাদের পথ নেই, আর বাঁচার কোনো রাস্তা নেই, পথ নেই। অতএব বাঁচতে গেলে হয়তো একটাই রাস্তা। সাধারণ মানুষকে যদি বাঁচতে হয়, মাথা তুলে টিকে থাকতে হয়, তাহলে রাস্তা একটাই, আয় আরও বেঁধে থাকি। সাধারণ মানুষ কারোর প্ররোচনায় পা দেবে না, সাধারণ মানুষ কারোর কথায় প্ররোচিত হবে না, কেউ তাদেরকে যেন উস্কাতে না পারে। সাধারণ মানুষের মাঝে কোনো ভেদাভেদের দূরত্বের পাঁচিল যেন কেউ না তৈরি করতে পারে। একমাত্র রাস্তা, আয় আরও বেঁধে থাকি, মানে ঐক্যবদ্ধ হয়ে থাকা, সঙ্গবদ্ধ হয়ে থাকা, এটাই একমাত্র রাস্তা। এইভাবে বেঁচে থাকা সম্ভব। আমাদের ইতিহাস নেই। ইতিহাস অতীত, যে অতীতের মধ্যে ধরা থাকে মানুষের গৌরবের কথা, মানুষের সমৃদ্ধির কথা, মানুষের অগ্রগতির কথা, মানুষের এগিয়ে চলার কথা। আমরা আমাদের ইতিহাস থেকে নেব শিক্ষা, এবং সেই শিক্ষা নিয়ে আমরা বর্তমানে ভাবনা চিন্তা করব, বর্তমানে আমরা উৎসাহিত হব, উদ্দীপিত হব, সেই ইতিহাস থেকে আমরা প্রেরণা নেব, নিয়ে সামনের দিকে আমরা এগিয়ে চলব, ভবিষ্যতে আমরা পা রাখব। তাহলে বলো, অতীতে যদি তোমরা কোনো বড় সাফল্যের কাজ করো, কোনো গর্বের কাজ করো, তাহলে সেখান থেকে কি তোমরা শক্তি, সাহস, উৎসাহ, উদ্দীপনা লাভ করো না এগোনোর জন্য?
হ্যাঁ করো তো। হ্যাঁ করি। আবার অতীতে যদি আমাদের জীবনে কোনো ব্যর্থতা থাকে, আমাদের জীবনে কোনো হেরে যাওয়া থাকে, সেখান থেকেও কি আমরা শিক্ষা নিই না? হার থেকে, ব্যর্থতা থেকেও তো শিক্ষা নিই। হ্যাঁ নেই। নেই। তাহলে অতীতের সাফল্য ব্যর্থতার ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। তবে শুধুমাত্র অতীতের ইতিহাসে আমাদের থাকবে না শুধু হতাশা, নিরাশা, দুঃখ, কষ্ট, খেতে না পাওয়া, ভিক্ষাবৃত্তি, অসহায়ের মতো বাঁচা, তা থাকবে না। তার সাথে থাকবে সমৃদ্ধি, উন্নতি, অগ্রগতি, পরিপূর্ণতার কথাও থাকবে। সারা পৃথিবীময় যে সভ্যতাগুলো ছড়িয়ে আছে এবং যত অতীতের সভ্যতার কথা বলা রয়েছে, সেই অতীত ইতিহাসের সভ্যতার পেছনে আসলে যাদের অবদান, সেই সভ্যতার অগ্রগতি, উন্নতি বা সমৃদ্ধির পেছনে যাদের অবদান, যাদের হস্তক্ষেপ রয়েছে, যাদের ভূমিকা রয়েছে, তারা কারা বলো? সাধারণ মানুষ। সাধারণ মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ, শ্রমিক শ্রেণী, শ্রমিক, কৃষক, মেহনতি সম্প্রদায়, যারা হাড় ভাঙা খাটুনিটা খাটে, যারা মাথার ঘাম পায়ে ঝরায়, যারা দিন রাত মেহনত করে, তাদের মেহনতের উপরে নির্ভর করে কিন্তু সভ্যতার নতুন নতুন ইতিহাস রচিত হয়েছে। তাই পৃথিবীর বুকে যত সভ্যতা, তার সমৃদ্ধি এবং পরিপূর্ণতার পেছনে এই সাধারণ মানুষের কথাই আছে। সাধারণ মানুষের ঘাম ঝরানো অবদানের কথাই লুকিয়ে রয়েছে। আসলে ইচ্ছে করে লুকিয়ে দেওয়া হয়েছে, ইচ্ছে করে আড়াল করে দেওয়া হয়েছে। কারা আড়াল করে দিয়েছে? ইতিহাসের পাতায় জলজল করছে কাদের ইতিহাস? রাজা রাজাদের ইতিহাস, সাম্রাজ্যবাদীদের ইতিহাস, ক্ষমতাবানদের ইতিহাস। এক একজন রাজার রাজত্বের কথা রয়েছে, তাদের গৌরবের কথা রয়েছে, তাদের বিজয় গাথার কথা রয়েছে। কত স্মৃতিসৌধ, কত বিজয় স্তম্ভ, কত রাজপ্রাসাদ, কত স্থাপত্য ভাস্কর্য উজ্জ্বল হয়ে ইতিহাসের পাতায় জলজল জলজল করছে, স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে। কিন্তু এই ইতিহাসে আসলে যাদের কথা আমরা পড়েছি, যাদের কথা জানা যায়, তারা সব এক একজন মিথ্যেবাদী, দাম্ভিক, ক্ষমতালোভী, স্বার্থপর। তারা নিজেদের আসল ইতিহাসটাকে লুকিয়ে দিয়ে এই সাধারণ মেহনতি শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাসটাকে নিজেদের ইতিহাস বলে বিকৃত করে দিয়েছে, চালিয়ে দিচ্ছে। একবার ভেবে দেখবে, ইতিহাসের পাতায় যাদের মেহনতের কথা আছে, আসলে কিন্তু তারা প্রকৃতপক্ষে সেই মেহনতের দাবিদার বা হকদার নয়। যাদের মেহনতটা, যাদের পরিশ্রমটা, যাদের অবদানটা গুরুত্ব পাওয়ার কথা, তাদেরকে অন্ধকারে রাখা হয়েছে, আড়ালে রেখে দেওয়া হয়েছে। তাই কবি বলছেন আমাদের মানে কবি কিন্তু সেই সাধারণ মানুষের মধ্যে একজন প্রতিনিধি হিসেবে রয়েছেন। তাই বলছে আমরা, আমাদের ইতিহাস নেই। তাহলে আমাদের মানে কবিও সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে এই সাধারণ অসহায়, দিন দুঃখী, খেটে খাওয়া, মেহনতি সম্প্রদায়ের মানুষের কোনো ইতিহাসই নেই। কিন্তু আসলে তো ইতিহাস এদের ইতিহাস, কি সত্যিটা তাই না? এদেরই তো ইতিহাস। এদের পরিশ্রম ছাড়া কখনোই কিন্তু এগুলো সম্ভব ছিল না। একজন রাজা যখন যুদ্ধ জয় করে, তখন তার সৈনিকদেরই কিন্তু অবদান সবথেকে বেশি থাকে। একটা রাজ্যের উন্নতির পেছনে ওই মেহনতি শ্রেণী, শ্রমিক শ্রেণী আর এদিকে কৃষক শ্রেণীর মেহনত জুড়ে থাকে। এই কৃষক, সর্বসাধারণ মেহনতি শ্রেণী যদি বন্ধ করে দেয় তাদের কাজ, তাহলে বন্ধ হয়ে যাবে কিন্তু সভ্যতার অগ্রগতি, স্তব্ধ হয়ে যাবে। তাহলে সভ্যতার চাকাটাকে অব্যাহত রেখেছে এরা,
অথচ এদের ইতিহাসের গৌরবময় অধ্যায়টাকে অন্ধকারে পাঠিয়ে দিয়ে নিজেদের ইতিহাস বলে চালিয়ে দিচ্ছে ক্ষমতাবান সাম্রাজ্যবাদীরা। তাই কবি বলছেন সাধারণ মানুষের মানে আমাদের কোনো ইতিহাস নেই, আমাদের ইতিহাস নেই। অথবা এমনই ইতিহাস কেমন ইতিহাস? এটা এদের ইতিহাস নয়, এদের ইতিহাস বলে এদেরকে চালানো হচ্ছে। অথবা এমনই ইতিহাস, কেমন ইতিহাস দেখো, আমাদের চোখ মুখ ঢাকা। চোখ মুখ ঢাকা অন্য চোখ ঢাকা মানে কি? চোখ ঢেকে দেওয়া। চোখ আছে, চোখ ঢেকে দিচ্ছি, মানে দেখতে না করছি। চোখ আছে তাহলে চোখ ঢেকে দিচ্ছি, তার মানে কি? দেখো না, দেখো না, কিন্তু দেখবে না, তার মানে কি? চুপ করে থাকবে, উদাসীন হয়ে থাকবে, নির্বিকার হয়ে থাকবে, কিচ্ছু দেখবে না, মানে যাকে বলে দেখেও না দেখার ভান করা। আমাদের চোখ ঢাকা। মুখ ঢেকে রাখা মানে কি? কোনো কথা বলবে কোনো কিছু বলবে না, কোনো প্রতিবাদ না, কোনো প্রতিবাদ না, কোনো প্রশ্ন নয়, হ্যাঁ কোনো প্রতিবাদ নয়। অন্যায় হবে মুখ বন্ধ রাখতে হবে, সত্যকে অবদমিত করা। আমাদের চোখ মুখ ঢাকা, চোখ মুখ ঢেকে আমাদেরকে চুপ করিয়ে রাখা হয়েছে। আমরা যেটা দেখছি সত্যটাকে, সেই সত্যটাকে আমাদেরকে না দেখার ভান করে থাকতে বাধ্য করা হচ্ছে। বা আমরা এইভাবে বলতে পারি, আমাদের চোখ মুখ ঢেকে, চোখ আর মুখকে ঢেকে আমাদেরকে বদ্ধ ভূমিতে দাঁড় করিয়ে রাখা হয়েছে। বদ্ধ ভূমি, যেখানে হত্যা করা হয়। ওই যে মাঝে মাঝে দেখবে ওই মধ্যপ্রাচ্যের কিছু দেশে এরকম কিছু কিছু ভিডিও, নির্মম হত্যাকাণ্ডের ভিডিও কিন্তু মাঝে মাঝে এরকমভাবে চোখে পড়ে যায়, দেখানো হয়। এরকমভাবে চোখ মুখটাকে এরকমভাবে কাপড় দিয়ে ঢেকে রাখে না, দিয়ে এই যে প্রকাশ্যে এরকমভাবে দেখাচ্ছে ভিডিওতে, দিল গলাটাকে কেটে শেষ। এটা বদ্ধভূমিতে তাদেরকে নিয়ে গিয়ে হত্যা করা হয়। তো আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস, 12 মাস আমরা ভিখারি। 12 মাস ভিখারি মানে কি? আমরা 12 মাস নিঃস্ব। আমাদেরকে বেঁচে থাকার জন্য অন্যের উপরে নির্ভরশীল হয়ে থাকতে হয়, অন্যের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে বেড়াতে হয়, অন্যের কাছে হাত পাততে হয়। আমরা ভিখারি 12 মাস। যে ফসল আমি ফলালাম সেই ফসল আমার মুখে উঠল না, আমার পরিবারের মুখে উঠল না, আমাকে ভিখারি হয়ে থাকতে হলো 12 মাস। যে কারখানায় আমি শ্রমিক হিসেবে উৎপাদন করলাম, সেই কারখানার উৎপাদনের উপরে আমার অধিকার থাকলো না, আমার পরিবার আমি অভুক্ত থাকলাম। তাহলে চিরকাল 12 মাস আমাদের যে অন্ধকারে থাকা, সেই অন্ধকারেই থেকে যেতে হলো। আমরা 12 মাস ভিখারি। অথচ এই সব ইতিহাস তো আমাদেরই ইতিহাস। ওই রাজার আসনে যে বসে আছে তার আসনে আমাদেরই বসার কথা ছিল, অথচ আমাদের অবস্থা কি? আমরা ভিখারি 12 মাস। ভিক্ষাবৃত্তি, এটাই আমাদের পেশা। 12 মাস আমরা দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছি, অন্যের কাছে হাত পাচ্ছি। পৃথিবী হয়তো বেঁচে আছে, কি হবে? কেউ খবর রাখে না? আমরা কি পৃথিবীর খবর রাখি? পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। মানে কি বুঝতে পারছো? এক্সপ্রেশনটা দেখে বুঝতে পারছো? পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। কি মানে কি বলতে চাইছি? কবি কি বলতে চাইছেন? মানে সাধারণ সমস্ত সম্পর্কে অবগত হয়। পৃথিবী, সাধারণ মানুষের অবস্থা খুব, পৃথিবী হয়তো গেছে মরে, মানে আমরা পৃথিবীর সম্পর্কে ওয়াকিবহাল নই। পৃথিবী হয়তো বেঁচে আছে বা হয়তো মরে গেছে। আমরা তো প্রতি মুহূর্তে জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে আছি। আমরা তো যুদ্ধছি, পাঞ্জা লড়ছি টিকে থাকার জন্য, বেঁচে থাকার জন্য। এই সারা দুনিয়ার, সারা পৃথিবীর খোঁজ খবর নেয়ার মতো আমাদের সময় কোথায়?
বা সারা পৃথিবী আমাদের কি খোঁজ খবর নেয়? তাহলে পৃথিবীর খোঁজ খবর আমাদেরও নেয়ার কোনো অবকাশ নেই, আর সারা পৃথিবী আমাদের প্রতিও উদাসীন নির্বিকার। এখানে নির্বিকারের কথা বলা হয়েছে, এখানে পৃথিবী সম্পর্কে উদাসীনতার কথা বলা হয়েছে। কারণ যে মানুষটা বেঁচে থাকার জন্য পরিশ্রম করছে, প্রতিদিন না উপার্জন করলে, না পরিশ্রম করলে উপার্জন করতে পারবেন না, না উপার্জন করতে পারলে তারা খেতে পাবে না, মানে তাদের বেঁচে থাকাটাই কঠিন হয়ে যাবে। তাহলে তারা পৃথিবীর খোঁজ কিভাবে নিতে যাবে? তো পৃথিবী হয়তো বেঁচে আছে, হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে? আমাদের কি কেউ খোঁজ খবর নেয়? আমাদের কথা কেউ জানে না? আমাদের কথা কারোর জানার সময় আছে? কেউ কি আগ বাড়িয়ে জানতে এসেছে আমাদের কথা? আমাদের কথা কে বা জানে? আমাদের অবস্থা কি? আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। দৌড় মানে কি? দরজা। দরজা। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, এর বাড়ি ওর বাড়ি, আমরা দৌড়ে দৌড়ে ফিরেছি। মানে আমরা ভিক্ষা পাত্র নিয়ে এর বাড়ি ওর বাড়ি, এর দরজায় ঘুরে বেরিয়েছি। যদি দয়া করে তারা আমাদের ভিক্ষা ঝুলিতে, ভিক্ষার পাত্রে কিছু দেয়, তাহলে হয়তো আমরা বেঁচে থাকবো। তার মানে আমাদের সর্বস্ব কেড়ে নিয়ে এখনও তাদের দয়ার ওপরে, অনুগ্রহের ওপরে আমাদেরকে টিকে থাকতে হয়েছে, বেঁচে থাকতে হয়েছে। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। কিছুই কোথাও যদি নেই, বেঁচে থাকার কোনো রাস্তাই নেই, বেঁচে থাকার কোনো উপায় নেই, কিচ্ছু দেখা যাচ্ছে না, সব দিকের পথ বন্ধ হয়ে রয়েছে। তাহলে কিছুই কোথাও যদি নেই মানে অবলম্বন, একটা অবলম্বন দরকার তো বেঁচে থাকার জন্য, কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। একবারে সাধারণ মানুষ যেন অকুল সমুদ্রে ভাসছে, হাবুডুবু খাচ্ছে, কিচ্ছু নেই বেঁচে থাকার। তো বেঁচে থাকার যখন কোথাও কিছু না থাকে, তখন মনের জোর বাড়াতে হয়, বেঁচে থাকার জন্য একবার শেষ চেষ্টা করতে হয়। যারা আছে, যে কয়েকজন আছে, সেই কয়েকজনকে পাশে পাশে একসাথে দাঁড়াতে হয়, হাতে হাত রেখে শপথ করতে হয়, যতই বাধা বিপত্তি আসুক, দুর্দিনে দুঃসময়ে সংকটের সময় কেউ আমরা একে অপরের পাশ থেকে, কাছ থেকে সরে যাবই না। তাহলে কিছুই কোথাও যদি নেই, কিচ্ছু যখন নেই, কেউ সাহায্যের হাত বাড়াচ্ছে না, মানবতার হাত বাড়িয়ে দিচ্ছে না, তাহলে বেঁচে থাকার জন্য আমরা তবু তো কজন আছি বাকি? এই কয়েকজন যে আছি, আমাদের মনে হতে পারে আপাত দৃষ্টিতে এই কয়েকজন আমরা অল্পই, তো সবই তো কেড়ে নিয়েছে যুদ্ধের কবলে পড়ে, সবই আমরা হারিয়েছি, সাম্রাজ্যবাদীরা সব কেড়ে নিয়েছে, কিন্তু মাত্র এই কয়েকজন আছি। তো সবাই প্রায় মরে গেছি, সবাই প্রায় হারিয়ে গেছে, অথচ এই কয়েকজন, তাহলে আমরা কি করে বাঁচব? এই কয়েকজন আমরা কি করে টিকে থাকব? ভয় পাওয়ার কিছু নেই, মানসিক জোর, মনোবল, আত্মবিশ্বাস, তবু তো কজন আছি বাকি? এই কয়েকজনই যদি আমরা সম্মিলিত হই, তাহলে বিপুল শক্তি ধারণ করতে পারবো। অতএব আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। আয় আয় আরও হাতে হাত রেখে, মানে ওই যে হাতে হাত রাখা মানে অঙ্গীকারবদ্ধ হই এবং বেঁধে বেঁধে থাকি, অর্থাৎ সঙ্গবদ্ধ হয়ে থাকি, পাশাপাশি থাকি, সংলগ্ন হয়ে থাকি, ঐক্যবদ্ধ হয়ে থাকি। কারণ একতাই বল, আর ঐক্যবদ্ধ মানুষ সব বাধা বিপত্তিকে অপসারিত করে জয় লাভ করতে পারে। তখন সেই মানুষের শক্তি ছাপিয়ে যায় অত্যাচারী, সাম্রাজ্যবাদী, অন্যায়কারী, সুযোগ সন্ধানী মানুষকে, এবং তাদের পতন অনিবার্য হয়ে পড়ে। এখান থেকে শিক্ষা নেওয়া গেল যে একমাত্র রাস্তা হলো বেঁচে থাকার, একমাত্র রাস্তা হলো সঙ্গবদ্ধভাবে মানুষ নিজেদের সঙ্গে যদি কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে, তাহলে কেউ মানুষকে নিজেদের থেকে বা পরস্পরের থেকে আলাদা করতে পারবে না। আর বেঁচে থাকা এটাই হবে একটা রাস্তা, একটা এবং একমাত্র রাস্তা। একটা মানুষ অসহায়, ঐক্যবদ্ধ মানুষ, সঙ্গবদ্ধ মানুষ শক্তি ধারণ করতে পারে বিপুল। বলো, কবিতাটা কি বোঝা গেল? হ্যাঁ স্যার। বোঝা গেল। এখান থেকে যে যে
লাইন থেকে প্রশ্ন হবে, সেগুলো আমি কালকে হয়তো হবে না, পরশু দিনকার দিয়ে দেবো। দিয়ে দিলে তোমরা হোমওয়ার্কটা রেডি করে নেবে। তারপর একটা পরীক্ষা নেব দুটো কবিতার উপরে, এই কবিতা আর আগের কবিতাটার উপরে। ঠিক আছে স্যার। ওকে, আজকে এই পর্যন্ত থাকুক। টাটা, গুড নাইট, একটা কথা বলি, শুভরাত্রি। বলো। মেরি ক্রিসমাস, গুড নাইট। হ্যাঁ, মেরি ক্রিসমাস। হয়ে গেছে তো টাইম।